একটি সুন্দর দিনের সূচনা। আকাশ তখন আঁধার কাটিয়ে হালকা নীলচে বর্ণ ধারণ করেছে। পূর্ব আকাশে হলদে আলো ছড়িয়ে সূর্য উদয় হয়েছে। ভোরের শীতল পরিবেশে ঘুমটা যেন আরও একটু আইস করে চোখে চেপে বসেছে। উঠতে ইচ্ছে করছে না কিছুতেই। পাখির কিচিরমিচির শব্দে বিভার ঘুম হালকা হয়ে আসে। ঘুমের মাঝেই বিভা অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে রেখেছে শক্ত হাতের বাঁধনে। বিভার চোখ বন্ধ করেই নড়ে চড়ে ওঠে সরে যাওয়ার জন্য, কিন্তু সেই শক্ত বাঁধন উপেক্ষা করে সরতে পারে না এক চুল। পিটপিট করে চোখ খুলে তাকায় বিভা। তারপর নিজেকে আবিষ্কার করে কারোর বুকের ওপর। চমকে গিয়ে মুখ তুলে সামনে তাকায় বিভা। চোখের সামনে সাফায়েতের মুখটা ভেসে উঠতেই বিস্ময়ের চোখ বড় বড় হয়ে যায় তার। তারপর একে একে কালকের কথা মনে পড়তেই শান্ত চোখে চেয়ে থাকে সাফায়েতের মুখের দিকে। কাল যখন থেকে বিভা শুনেছিল সাফায়েত আসছে, তখন থেকে একটা সেকেন্ড অপেক্ষায় কেটেছে বিভার। বারবার দরজার দিকে তাকিয়ে থেকেছে, এই বুঝি সাফায়েত আসে, কিন্তু সাফায়েতের দেখা সে পায়নি। কাল রাতেও অনেকক্ষণ জেগেছিল সাফায়েতের জন্য। তারপর অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে বিভা নিজেও জানে না। আর এখন যখন চোখ খুলল তখন নিজেকে সাফায়েতের বাহু বন্ধনে দেখে খানিকটা অবাকই হয়েছিল। বিভা ধীরে ধীরে হাত বের করে সাফায়েতের মুখের কাছে আনে। তারপর আলতো করে একটা আঙুল ছুঁয়ে দেয় সাফায়েতের গালে। মনে মনে ভাবে, এই মানুষটার প্রতি অল্প দিনেই এত মায়া কি করে তৈরি হয়ে গেল তার। হুট করেই চোখ খুলে তাকায় সাফায়েত। বিভার বড় বড় চোখে চেয়ে থাকা সাফায়েতের দিকে। এই না সাফায়েত ঘুমিয়েছিল, হঠাৎ চোখ কেন খুলে ফেলল? বিভার আঙ্গুল তখনও সাফায়েতের গাল ছুঁয়ে আছে। সেটা মনে পড়তেই ছিটকে সরে আসতে চায় বিভা, কিন্তু সাফায়েত শক্ত করে নিজের সাথে জড়িয়ে রাখে তাকে। তারপর ফিসফিস করে বলে, আমি তোমার বর হই বিভা, কেবল একটা আঙুলে নয়, তুমি পুরো হাত দিয়ে আমার গাল স্পর্শ করতে পারো। চাইলে তো একটা চুমু খেয়ে নিতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। আমাকে সব রকম ভাবে ছুঁয়ে দেওয়ার অধিকার তোমার আছে। লজ্জায় গাল লাল হয়ে যায় বিভার। মানুষটা সব সময় এমন লজ্জামাখা কথা বলে। জবাবে বিভা কি বলবে ভাষা খুঁজে পায় না। সাফায়েত মুগ্ধ চোখে চেয়ে থাকে বিভার লালচে হওয়া মুখের দিকে। এই 3টে মাস সে এই রকমই একটি ভোরের জন্য অপেক্ষা করেছে। সাফায়েত আরও একটু জোর প্রয়োগ করতেই বিভা সাফায়েতের দিকে আরেকটু ঝুঁকে যায়। হৃদস্পন্দন বেড়ে যায় বিভার। সাফায়েত মুখটা এত কাছাকাছি যে একজন আরেকজনের নিঃশ্বাস শুনতে পারবে। এদিক ওদিক নজর ঘোরাতেই কানে আসে আবারও সাফায়েতের নরম কণ্ঠস্বর, আমায় মিস করেছে? বিভা চোখ তুলে সাফায়েতের চোখের দিকে তাকায়। সেই চোখে কেবল নিজেই খুঁজে পায় বিভা। মনের মাঝে সুখের প্রজাপতি ওড়ে। মুখে কিছু না বলে মাথা দুপাশে নাড়ায়, অর্থাৎ সে সাফায়েতকে মিস করেনি। বিভার জবাবে মুচকি হাসে সাফায়েত। তারপর বিভার কানের কাছে মুখ নিয়ে বলে, কিন্তু আমি তোমায় ভীষণ মিস করেছি। প্রতিটা মুহূর্তে মনে হয়েছে কাজটা ফেলে চলে আসে, কিন্তু কাজ ফেলে চলে এলে বউকে কি খাওয়াবো। কিন্তু এখন মনে হচ্ছে না, এসেই ভালো করেছে। তুমি তো আমায় মিস করোনি। তোমার বোধ হয় মিছে হলে একটুখানি মিস করা উচিত ছিল বিভা। আমি তোমার কথায় কষ্ট পেয়েছি। অভিমানে চোখ ছলছল করে ওঠে বিভার। একে তো এতদিন পর এসেছে, তার উপর যেই বিভা বলল মিস করেনি, অমনি বিশ্বাস করে নিল সাফায়েত। কেন সে বুঝতে পারে না বিভা তাকে মিস করেছে প্রতিদিন প্রতিটা ক্ষণ। সাফায়েত বিভার ছলছল করা চোখের দিকে তাকিয়ে থাকে। মুখের ভাব এমন যেন এক্ষুনি ঠোঁট উল্টে কেঁদে ফেলবে বিভা। সাফায়েত বিভার পিঠের ওপর থেকে হাত সরিয়ে মুখের কাছে আনে। তারপর 2 হাতের আজলায় বিভার মুখটা নিয়ে বলে, বোকা মেয়ে, এত অল্পতে চোখে জল চলে এলে চলবে? আমি জানি তো তুমি আমায় মিস করেছিলে। আপনি ভীষণ খারাপ। বলতে বলতেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে বিভার। সাফায়েত তা যত্ন করে মুছে দেয়। তারপর বিভার কপালে সময় নিয়ে চুমু খায়। আবেশে চোখ দুখানা বন্ধ করে নেয় বিভা। সাফায়েত চোখ তুলে তাকায় বিভার মুখের দিকে। তারপর প্রথমে বন্ধ হয়ে যাওয়া ডান চোখের পাতায়, পরে বাম চোখের পাতায় চুমু খায়। এরপর পরপর ডান গালে ও বাম গালে। পুরোটা সময় চোখ বন্ধ করেই রাখে বিভা। সাফায়েত কিছুক্ষণ বিভার মুখের দিকে তাকিয়ে থেকে বলে, আমি সত্যিই ভীষণ খারাপ বিভা, আজ আর একটু বেশি খারাপ হই।
বিভা সাফায়েতের কথার মানে বুঝতে না পেরে অবুঝ চোখে তাকায় সাফায়েতের দিকে। সাফায়েতের চোখের ভাষা গভীর। বিভা কিছু বুঝে ওঠার আগেই অধরে অধর মিলিয়ে দেয় সাফায়েত। চোখ খিচে বন্ধ করে নেয় বিভা। সাফায়েতের বুকের কাছে টি শার্ট আঁকড়ে ধরে শক্ত করে। সাফায়েত যেন নিজের সংযম হারিয়ে বসেছে। বোধ বুদ্ধি হারিয়ে কেবল বিভার প্রেম সুধা পান করতে ব্যস্ত সে। এদিকে অসহ্য অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে বিভার। জীবনে প্রথম পাওয়া এমন স্পর্শ হজম করতে না পেরে সরে আসে সাফায়েতের কাছ থেকে। তারপর এক লাফে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড় যায়। দরজা বন্ধ করে বড় বড় শ্বাস নিতে থাকে সে। এই কেমন অসহ্য অনুভূতি! এই অনুভূতির সাথে বিভা একদমই পরিচিত নয়। এদিকে ওয়াশরুমের দরজা আটকানোর শব্দ শুনে হুঁশ আসে সাফায়েতের। এতক্ষণ করা নিজের কাজের কথা মনে পড়তেই হাত অটোমেটিক চলে যায় ঠোঁটে। এত তাড়াতাড়ি সে নিজের নিয়ন্ত্রণ হারাবে একথা ভাবেনি সাফায়েত। তড়াক করে উঠে বসে, ওয়াশরুমের দিকে তাকায়। ভেতর থেকে পানি পড়ার শব্দ ভেসে আসছে। এরপর বিভা তার সাথে সহজভাবে কথা বলবে কিনা সেই নিয়ে আতঙ্কিত হয় মন। বিভা যখন নিচে নামে তখন প্রায় বাড়ির সকলেই উঠে গেছে। বিভা উপর থেকে উঁকি দিয়ে দেখল চামেলি বেগম চুলায় কিছু বসিয়েছেন। পাশে ফরিদা খালা দাঁড়িয়ে। হনুফা বেগম বসার ঘরে বসে আছে, সাথে হাসনা ফুপু। বিভা ধীরে ধীরে নিচে নেমে তাদের সামনে দাঁড়াতেই হনুফা বেগম বলে ওঠে, নতুন বউ, এত বেলা করে উঠতে নাই মাইয়া, ভোরবেলা উঠবা। আমার আগে ফজরে আজান পড়ার সাথে সাথে ওইটা বাড়ির বাসি কাজ কইরা ফেলতাম। বিভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মনে মনে বলে, আমিও ভোরবেলাতেই উঠেছি নানিমা, আপনার নাতির জন্যই নিচে নামতে দেরি হলো। বিভাকে এভাবে চুপ করে থাকতে দেখে হনুফা বেগম আবারও বললেন, এমন চুপ কইরা আসো কেন? সাফায়েত আইছে, অথচ তোমার শাড়ি দেখি আগেরটাই পরনে। বিব্রত বোধ করে বিভা। এ আবার কেমন ধারা কথা! পাশে বসে থাকা হাসনা ফুপুও অপ্রস্তুত হয়। শুকনো কাশি দিয়ে যেন নিজের অস্তিত্ব বোঝায়। বিভা ফুপুকে দেখে আরেকটু কণ্ঠাবোধ করে। তারপর কথা ঘোরানোর জন্য বলে, আপনার কিছু লাগবে নানিমা? এখন পান বানাইয়া আনো ভালো করে। বিভা দ্রুত কদমে সরে যায় সামনে থেকে। এখানে থেকে লজ্জায় পড়ার থেকে পান বানিয়ে আনা ভালো। বিভা বুঝে পায় না আগের দিনের মানুষের কি লজ্জা শরম একটু কম নাকি, নয়তো এভাবে সরাসরি কেউ এসব বলে। দোতলায় ওঠা সিঁড়ির বাম দিকে দুটো কামরা আছে। হনুফা বেগম তার একটাতে থাকে। সিঁড়ি বেয়ে উঠতে তার কষ্ট হবে বলে নিচের রুমেই থাকার ব্যবস্থা করা হয়েছে তার। পানের বাটাও ওখানেই রাখা। কাল যখন হাসনা ফুপু বললেন হনুফা বেগম খিটখিটে মেজাজের, যখন তখন কথা শুনিয়ে দিতে পারেন, তখন থেকে বিভা কিছুটা ভয়ে ভয়ে ছিল। কিন্তু বিভা যখন শাড়ি পরে তার সামনে আসে তখন বোধহয় তিনি বিভার প্রতি কিছুটা সন্তুষ্ট হয়েছিলেন। বিভা যেমনটা ভেবেছিল তেমন কিছুই বলেননি তিনি। কেবল প্রতি আধা ঘন্টার পরপর বিভাকে উদ্দেশ্য করে বলেছে, নতুন বউ, পান বানিয়ে আনো। বিভা হাসি মুখে তার জন্য পান বানিয়ে নিয়ে গেছে। বিভার বাবা বাবুল মিয়ারও পান খাওয়ার অভ্যাস আছে। বাবাকে বিভা পান বানিয়ে দিত প্রায় সময়, তাই এই কাজে তার বিরক্ত আসেনি একবারও। বিভা যখন পান বানিয়ে নিয়ে আসে তখন সাফায়েত বসে নানির সাথে গল্প করছে। বিভা হনুফা বেগমের দিকে পান বাড়িয়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে দুজনের কথা শোনে। তুমি তো এই বুড়ির একটু খোঁজ নিতেও যাও না ভাই, এইভাবে আমারে পর কইরা দিলা। তোমার মা বাইসা থাকলে এমন থাকবার পারতা? বলতে বলতে কেঁদে ফেললেন হনুফা বেগম। হনুফা বেগমের কান্নায় মায়া হয় বিভার। সাফায়েত এগিয়ে গিয়ে হনুফা বেগমের সামনে হাঁটু মুড়ে বসে। তারপর তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, রাগ করো না নানি, তুমি তো আমার সবচেয়ে কাছের মানুষ। তোমার কথা আমার মনে পড়ে। তোমার মতো কি আর কেউ আমায় মাথায় হাত রেখে আদর করে বলো? কিন্তু কাজের ব্যস্ততার জন্য সময় করে যাওয়া হয় না। আমার এখন বয়স হয়েছে সাফায়াত, কখন জানি মইরা যাই কে জানে। এভাবে বলো না, তুমি আরো অনেক বছর বেঁচে থাকবে দেখো। আমি আর বাইসা থাইকা কি করুম ভাই? আমার মায়েরটা অকালে চলে গেল। মায়ের চোখে তোমার নানাও আমার একলা কইরা থুইয়া গেল। পোলারাও নিজের সংসার নিয়ে ব্যস্ত। আমার একলা একলা দম বন্ধ হয়ে আসে ভাই। তুমি আমারে একবার দেখবার যাইও।
বলতে বলতে এবার ছোট্ট বাচ্চাদের হাউমাউ করে কেঁদে দেয় হনুফা বেগম। সাফায়েত তার কোলে মাথা এলিয়ে দেয়। নানির এমন আহাজারি দেখে আজ তার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। চোখ দুটো কেমন জ্বলছে। এতদিন পরে আবার চোখে জল আসতে চাইছে কি? সাফায়েত চোখ দুটো বন্ধ করে নেয়। এখন সে নিজেকে সামলাতে পারে, তাই চোখে জল আসতে সে দিবে না কিছুতেই। বিভা এই নানি নাতির অসহায়ত্ব দেখে করুণ চোখে তাকিয়ে থাকে। একজন নিজের মেয়েকে হারানোর শোক প্রকাশ করছে, তো আরেকজন নিজের মায়ের মৃত্যুর কষ্ট লুকাতে ব্যস্ত। বুক ভারী হয়ে আসে বিভার। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার আগে স্থান ত্যাগ করে। রান্নাঘরের দিকে আস্তে আস্তে কানে বাজে সাফায়েতের জড়ানো কণ্ঠ। তুমি কান্না থামাও নানি। তোমার মেয়ে চলে গেছে তো কি হয়েছে, আমি আছি না। এখন থেকে আমিই তোমার খোঁজ খবর নেব। প্রতিদিন ফোন করবো তোমায়, কথা দিচ্ছে। জাহাঙ্গীর ভূঁইয়া নিচে আসার জন্যই রুম থেকে বেরিয়েছিলেন। সিঁড়ির ওপর থেকে দুইজনকে এমন দুঃখ বিলাস করতে দেখে আবার নিজের রুমে গিয়ে দৌড় দিলেন। আলমারি থেকে বের করলেন পুরনো অ্যালবাম। সেখান থেকে শিরিন বেগমের একটা ছবি বের করে তাকিয়ে রইলেন অপলক। শিরিন বেগম দেখতে ছিলেন অপরূপ সুন্দরী। ডাগর ডাগর চোখে চেয়ে কত সুন্দর করে কথা বলতেন। জাহাঙ্গীর ভূঁইয়া ছবিতে হাত বুলায়, বলে, আমি আমার কোনো দায়িত্বই ঠিকভাবে পালন করতে পারিনি শিরিন, তুমি আমায় মাফ করো। নিজের রুমে বিছানার ওপর বসে আছে কুসুম। তার হাতে একটা স্মার্টফোন। এটা সাফায়েত ভাই দিয়েছে সকালে, বলেছে এটা নাকি কুসুমের ফোন। কুসুম অবাক হয়েছে বেশ অনেকটা। তাদের বাড়িতে উচ্চ মাধ্যমিক পাসের আগে ফোন দেওয়া হয় না। সুরভি আপুকে ফোন দিয়েছে উচ্চ মাধ্যমিকের পরে, সেখানে তাকে আগে আগে দিয়ে দিল। যদিও ফোন পেয়ে কুসুম খুশি হয়েছে বেশ। স্মার্টফোন সে চালাতে পারে। সুরভি আপু আসলে তার ফোন প্রায় সময় থাকে কুসুম আর শিমুলের কাছেই। কুসুম কিছুক্ষণ পরপর ফোনটা একটু করে দেখছে। নতুন ফোন, সে এটা নিয়ে প্রথমে কি করবে ভাবছে। সাফায়েত ভাই এতে একটা সিম কার্ডও ভরে দিয়েছে। তারপর ভাবলো একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যাক, কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলতেই এমবির প্রয়োজন। কুসুম এমবি চেক করতেই চোখ দুটো চকচক করে ওঠে। 2 জিবি এমবি আছে, সাথে 50 টাকা রিচার্জ। খুশি মনে ডাটা অন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চলে যায়। সাফায়েত কেবল বিভার জন্য ফোন কিনতেই দোকানে গিয়েছিল। তারপর মনে পড়ে কুসুমের কথা। বিভা আর কুসুম দুজনেই সমবয়সী। বিভার হাতে ফোন দেখলে সে কুসুমের মন খারাপ হবে, এতে সন্দেহের নেই। হয়তো সে মুখে কিছুই বলবে না, কিন্তু মনে মনে ঠিকই তার খারাপ লাগবে। এই জন্য ফোন না কিনেই আবার ফেরত আসে সাফায়েত। তারপর দাদাজানের থেকে অনুমতি নিয়ে দুজনের জন্য মোবাইল কেনে, সাথে 2টো সিম কার্ডও। সকালে যখন কুসুমকে সে ফোনটা দিচ্ছিল তখন কুসুমের মুখ দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা উৎফুল্ল। তবে হাতে ফোন দেওয়ার সময় কড়া গলায় বলে দিয়েছে ফোনের প্রভাব যেন লেখাপড়ায় না পড়ে। কুসুম তাতে খুশি মনে সাই জানিয়েছে। রান্নাঘরে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে বিভা। তার সামনে দুধ, চিনি, চাল, কিশমিশ ইত্যাদি পায়েস বানানোর সামগ্রী রাখা। আর রান্নাঘরে বিভা একা। হনুফা বেগম বিভার হাতে তৈরি পায়েস খেতে চেয়েছেন। বিভারও তাতে রাজি হয়ে চলে এসেছে রান্নাঘরে। হাসনা ফুপু তাকে বারবার করে জিজ্ঞেস করেছিল বিভা একা পারবে কিনা। বিভা তাকে সগর্বে উত্তর দিয়েছে সে পারবে, কিন্তু সত্যি কথা তো হলো বিভা আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না ব্যতীত আর কিছুই পারে না। মাঝে মাঝে তো তাতে সেদ্ধ দেওয়া আলুটাও কাঁচা থেকে যায়। রেবেকা বেগম অন্য সব বিষয় নিয়ে বিভাকে বকলেও কখনো রান্নাঘরে যেতে দেয়নি। বিভারও রান্নাবান্নার প্রতি বিশেষ আগ্রহ নেই। ভূঁইয়া বাড়িতে আসার পরেও তাকে কেউ রান্না করতে দেয়নি। এই বাড়িতে রান্নার কাজ চামেলি বেগম আর ফরিদা খালাই করে। কখনো কখনো হাসনা ফুপুকেও রান্নাঘরে দেখা যায়। বিভা তো কেবল মাঝে মধ্যে দাঁড়িয়ে থেকে চামেলি বেগমের হাতে এটা ওটা এগিয়ে দিয়েছে। এখন কি করবে বুঝে উঠতেই পারছে না। পায়েস বানানোর সমস্ত উপকরণ চামেলি বেগম তার সামনে রেখে গেছে, কিন্তু কোনটা আগে পরে দিবে নাকি সবগুলোই একসাথে দিয়ে দিবে এটা তো কেউ বলেনি। এমন সময় কুসুম আসে। ফ্রিজ থেকে পানির বোতল বের করে খায়। বিভা তাকে দেখে অপ্রস্তুতভাবে হাসে। কুসুম ভ্রু কুঞ্চিত করে চায়। কি বোকার মতো হাসছো কেন? কই হাসছি না তো, আমি তো পায়েস রান্না করতে এসেছি। তুমি রান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ পারি তো। আচ্ছা করো তবে।
এ কথা বলে বেরিয়ে আসতে নেই কুসুম, কিন্তু বিভার ডাকে দাঁড়িয়ে পড়ে মাঝেই। পেছন ঘুরে বলে, কি সমস্যা, রান্না পারো না? বিভা ধীরে ধীরে ডানে বামে মাথা নাড়ায়, অর্থাৎ সে রান্না পারে না। কুসুম ফুস করে নিঃশ্বাস ছেড়ে এগিয়ে আসে। সে বিভার মুখ দেখেই আগেই বুঝতে পেরেছিল বিভা মিথ্যে বলেছে। কুসুম বিভার পাশে দাঁড়িয়ে দেখে দুধ আগে থেকেই পাতিলে ঢেলে রাখা, চালও ধুয়ে রাখা আছে বাটিতে, সব তো করেই রাখা, তবুও বিভা পারছে না। যদিও কুসুম কখনো পায়েস রান্না করেনি, কিন্তু মাকে দেখেছে অনেকবার, তাই সেভাবেই বলল, শুনো, কঠিন কোনো বিষয় না। দুধের মধ্যে চাল গুঁড়ো দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আগে। তারপর চালগুলো ভালোভাবে ফুটে গেলে চিনি দিয়ে দেবে। পায়েস হয়ে এলে কিশমিশ বাদাম এগুলো পরে দিয়ে দিবে। সাধারণ বিষয়, ভয় পেও না। তবে দুধ উতলে ওঠার সময় চুলার আঁচ কমিয়ে দিও, নয়তো সব পড়ে যায়, তাই সাবধান। এটুকুই? হ্যাঁ, এটুকুই। বিভা কৃতজ্ঞতার চোখে তাকায় কুসুমের দিকে। তা দেখে কুসুম বলে ওঠে, এভাবে তাকাবে না আমার দিকে, অস্বস্তি হয়। তুমি ভীষণ ভালো কুসুম। সেটা আজ মনে হলো তোমার? কিছুটা মজা করে বলেই কুসুম। না না, প্রথম দিন থেকেই মনে হয়েছে, সত্যি বলছি। কুসুম বিভার কথা শুনে মুচকি হাসে। বিভা মুখখানা এমন বানিয়ে কথাটা বলল যেন কুসুম তার কথা বিশ্বাস না করলে বিভা জোর করেই বিশ্বাস করাবে। কুসুম বিভাকে জোর করতে দিল না, তার আগেই বিশ্বাস করে নিল। আচ্ছা, বুঝতে পেরেছি, গেলাম আমি। দেখো আবার হাত পা পুড়িয়ে ফেলো না যেন। বিভা কুসুমের যাওয়ার পানে এক পলক তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিল। কুসুমের কথা মতো দুধের চাল দিয়ে গ্যাস অন করে কিছুক্ষণের মধ্যেই দুধ উতলে উঠতে শুরু করে। বিভা চামচ দিয়ে তা নেড়ে ছেড়ে দেয়। তারপর চাল ফুটে আসলে সেই চিনি বয়াম খুলতে এক মুহূর্তের জন্য যেই অন্যদিকে ঘুরে অমনি উথলে উঠে দুধ। বিভা বেশ খানিকটা ঘাবড়ে যায়। কি করবে বুঝতে না পেরে যেই না বোকার মতো হাত দিয়ে পাতিল নামাতে যায়, অমনি হাতে ছ্যাঁকা লেগে হাত ফসকে নিচে পড়ে যায় পুরো পাতিল। কিছুটা দুধ ছিটকে এসে পড়ে বিভার পায়ের পাতায়। মুহূর্তেই জ্বলে ওঠে জায়গাটা। বিভা মৃদু স্বরে চিৎকার করে ওঠে। এদিকে পাতিল পড়ে যাওয়ার শব্দে দৌড়ে আসে ফরিদা খালা। রান্নাঘরের এই হাল আর বিভাকে পায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে চিৎকার করে বাড়ির সকলকে ডাকে, তোমরা কে কোথায় আসো? জলদি আসো, বিভার গায়ে গরম দুধ ঢেলে পড়েছে। হাসনা আপা, ভাবি, সাফায়াত বাবা। ফরিদা বেগমের চিৎকারে একে একে সকলেই দৌড়ে বেরিয়ে আসে। ভিড় জমায় রান্নাঘরে। সাফায়েত বিভাকে কোলে করে বসার রুমে এনে বসায়। চামেলি বেগম ঠান্ডা পানির বালতি এনে রাখে, তাতে বিভাকে পা ভিজিয়ে রাখতে বলা হয়। বিভা পা ভিজিয়েই রাখে। সাফায়েত বিভার দুই হাত ভালো করে চেক করে। তাতে কোনো রকম দাগ চোখে না পড়লেও হাতের আঙ্গুলগুলো লালচে হয়ে আছে দেখতে পায়। কুসুম দৌড়ে গিয়ে বার্ন ক্রিম নিয়ে আসে। সকলের হইচই শুনে জাহাঙ্গীর ভূঁইয়া বেরিয়ে আসে রুম থেকে। বিভার পায়ে ওষুধ লাগানো হয়। বাম পায়ের বেশ অনেকটাই পুড়ে গেছে। ফোসকা না পড়লেও ফর্সা পায়ের চামড়া কালো হয়ে গেছে, কেমন কুচকে আছে, দেখলে ভালো লাগছে না। জায়গাটা বেশ জ্বলছে। যন্ত্রণায় চোখে জল আসে বিভার। তা দেখে চোখ রাঙিয়ে তাকায় সাফায়াত। ধমকে ওঠে বলে, এখন কাঁদছো কেন? কে বলেছিল তোমার রান্না করতে? যেটা পারো না সেটা করতে চাও কেন? শিক্ষা হয়েছে এবার? সাফায়াতের ধমকে কষ্ট আরও বাড়ে বিভার। এমনিতেই পায়ের যন্ত্রণায় কান্না পাচ্ছে তার, তারপর এই লোকটাকে সহানুভূতি না দেখে ধমকাচ্ছে, আর বাড়ির কেউ কিচ্ছু বলছেও না। বিভা হাসনা ফুপুর দিকে তাকালো। ফুপু তার দিকেই চেয়ে আছে চোখ গরম করে। পরপর চামেলি বেগম আর কুসুমের দিকে তাকালেও তাদের একই ভঙ্গিতে চেয়ে থাকতে দেখে। বিভা ভেতরে ভেতরে অসহায় বোধ করে। সবাই তাকে বারবার করে জিজ্ঞেস করেছে বিভা একা পারবে কিনা। বিভা প্রতিবারই তাদের মিথ্যে বলেছে, আর এখন তার ফল ভোগ করছে। বিভা এবারে ঠোঁট উল্টে কেঁদে দেয়। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখছিলেন জাহাঙ্গীর ভূঁইয়া। বিভাকে এমন ধমকে কথা বলতে দেখে ছেলেকে বকে ওঠেন তিনি। ঠিক করে কথা বলো সাফায়াত, দেখছো মেয়েটা কষ্ট পাচ্ছে, তার মধ্যে তোমার ওকে ধমকাধমকি না করলে হচ্ছে না।
সাফায়েত অবাক হয়ে তাকায় বাবার দিকে। তার বাবা এক অদ্ভুত মানুষ, অন্তত সাফায়েতের তো তাকে অদ্ভুতই লাগে। এই মানুষ সব কাজেই থাকে নির্বিকার, মনে হয় কাল পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনেও তার বিন্দু মাত্র প্রতিক্রিয়া দেখা যাবে না, যেন পৃথিবী ধ্বংস হতে তার সাথে কোনো লেনা দেনা নেই। সেই মানুষ বিভাকে ধমক দেওয়াতে তাকে বকছে। শেষ কবে বাবা তাকে বকেছে মনে পড়ে না সাফায়েতের মনে আছে তখন সে 10ম শ্রেণীতে পড়ে। এক প্রকার জেদ করেই লেখাপড়া ছেড়ে দিয়েছিল সে। ফলস্বরূপ টেস্ট পরীক্ষায় 4টা বিষয়ে ফেল এলো। স্কুল থেকে বলেছিল 2 বিষয়ের ওপর যারা ফেল করবে তাদের মাধ্যমিক পরীক্ষায় বসতে দেওয়া হবে না। সাফায়েত সেদিন সবার আগে বাবাকে গিয়ে বলেছিল সে 4 বিষয়ে ফেল করেছে, তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। জাহাঙ্গীর ভূঁইয়া সেদিন বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখায়নি, শুধু ছোট্ট করে বলেছিলেন আচ্ছা, যেন 4 বিষয়ে ফেল করাটা সাফায়েতের জন্য রোজকার বিষয়, আর তাতে তিনি অভ্যস্ত। সাফায়েতের রাগ হলো, মা থাকলে তাকে বকতো, হয়তো বা মারও দিত। সাফায়েত চাইছিল বাবা তাকে বকুক, কিন্তু বাবা তাকে বকলো না। সাফায়েত চুপ করে গেল। এরপর আর কোনো কথাই সাফায়েত আগ বাড়িয়ে বাবাকে বলতে যায়নি। সেবার হাসনা ফুপু তাকে বকেছিল অনেক, তবে সাফায়েতের তা গায়ে লাগেনি। পাছে শাহজাহান ভূঁইয়ার সুপারিশে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়। সাফায়েতের ভাবনার মাঝেই আবার জাহাঙ্গীর ভূঁইয়া বলে ওঠে, এভাবে হা করে তাকিয়ে আছো কেন? বিভাকে নিয়ে উপরে যাও। হুঁশ ফিরে সাফায়েতের, চোখ ঘুরিয়ে একবার সকলের দিকে তাকায়। হাসনা ফুপুও ইশারায় বিভাকে নিয়ে যেতে বলে। সাফায়েত আর দেরি করে না, সবার সামনে পাঁজা কোলে করে বিভাকে নিয়ে যায় রুমের উদ্দেশ্যে। বিভা কান্না ভুলে চেয়ে থাকে সাফায়েতের মুখের দিকে। বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে বিভা। সেই বিকেলে সাফায়েত তাকে রুমে এনে শুয়ে দিয়েছিল। এখন রাত 9টা বাজতে চলল। বিভার এবার পিঠে ব্যথা করছে। এভাবে শুয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে। এদিকে উঠতে নিলেই সাফায়েত চোখ রাঙিয়ে তাকাচ্ছে। বিভা তবুও 2বার উঠেছে ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে। ওয়াশরুম থেকে ফিরে আসতে আবারও সাফায়েত তাকে বিছানায় শুইয়ে দিচ্ছে। বিভা তাকে বারবার করে বলছে ব্যথা তার পায়ে, এভাবে শুয়ে থাকার কোনো মানে নেই, কিন্তু সাফায়েত সে কথা শুনছে না। বিভা এবারে অতিষ্ঠ হয়ে উঠে বসে। বিছানা থেকে পা নামাতেই দৌড়ে আসে সাফায়েত। এই নামছো কেন? ওয়াশরুমে যাবে? না, তবে আমি আর শুয়ে থাকতে পারছি না, অসহ্য লাগছে আমার। অসহ্য লাগছে মানে? ব্যথা বেশি করছে? না, করছে না। বিরক্ত গলায় বলে বিভা। তবে নামছো কেন? এ কথা বলেই সাফায়েতের হাত ছাড়িয়ে উঠে দাঁড়ায় বিভা। এক কদম সামনে রাখতেই চামড়া টান লাগে। ব্যথায় চোখ মুখ খিচে আসে বিভার। ওষুধ খেয়ে এতক্ষণ যন্ত্রণাটা একটু কমেছিল, এখন যেন সেটা 100 গুণ বেড়ে গেল। সাফায়েত সাথে সাথে ধরে ফেলে বিভাকে, বলে, কাতর গলায় বলে ওঠে বিভা। সাফায়েত তাকায় বিভার মুখের দিকে। বিভার মুখভঙ্গি অসহায়। দীর্ঘশ্বাস ফেলে সাফায়েত, তারপর আবার কোলে তুলে নেয় বিভাকে, বারান্দায় নিয়ে বসিয়ে দেয়। আগে বারান্দায় কেবল বসার জন্য বেতের মোড়া রাখা ছিল, এখন এখানে কয়েকটা ফুলের গাছও লাগানো। বিভাকে জিজ্ঞেস করা হয়নি এগুলো কে লাগিয়েছে। বারান্দায় এসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বিভা। এখানে বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে, ভালো লাগছে। আজ আকাশে চাঁদের দেখা নেই, কিন্তু অসংখ্য তারা জ্বলছে আর নিভছে, দেখতে সুন্দরী লাগছে। বিভা আকাশের দিকে তাকিয়ে থাকে, আর সাফায়েত বিভার দিকে। সকালে অমন কাণ্ডের পর সাফায়েত ভেবেছিল বিভা হয়তো তার সাথে আগের মতো সহজভাবে কথা বলবে না, কিন্তু সাফায়েতকে অবাক করে দিয়ে বিভা একটুখানিও অস্বাভাবিক ব্যবহার করেনি। আগের মতোই তার সামনে এসেছে, কথা বলেছে। সাফায়েত আস্তে করে বিভার হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। বিভা তাকায় সাফায়েতের দিকে, সরল চোখের চাউনিতে কৌতূহল। সাফায়েত বিভার হাতে পিঠে চুমু খেয়ে বলে। বিভা চোখের পলক ফেলে না। বিভার পায়ের হাল দেখার পর থেকেই এই লোকের মাঝে অস্থিরতা খেয়াল করেছে বিভা। সাফায়েত তার জন্য চিন্তা করছে, যত্ন করেছে, তাকে শাসনও করেছে। বিষয়গুলো বিভার মন পুলকিত করেছে বারবার। বিভা অপলক সাফায়েতের মুখের দিকে তাকিয়ে থেকে জবাব দেয়। রাত তখন 10টা বেজে 15 মিনিট। সাম্য বসে আছে পড়ার টেবিলে। সামনে তার 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা। অফিসে যাচ্ছে না আজ 2 দিন হলো। মোতালেব সরকার বলেছে পরীক্ষার সময় তিনিই অফিসে বসবেন। অভিক আর সাম্য যেন পড়ায় মনোযোগ দেয়।
সাম্য পড়াশোনায় মোটামুটি লেভেলের ছাত্র, ব্রেন ভালো কিন্তু পড়তে মন চায় না। এমন সময় টুং করে নোটিফিকেশনের শব্দ হয়। সাম্য হাত থেকে কলম সরিয়ে ফোন তুলে নেয়। ফেসবুক থেকে নোটিফিকেশন এসেছে, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আইডির নাম কুসুমকলি ভূঁইয়া। সাম্য চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। কুসুমকলি নামে সে একজনকেই চেনে, তার একমাত্র মামাতো বোন, ডিমের কুসুম। কিন্তু কুসুম কি করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে? তার কাছে তো ফোন নেই। তবে এই রাত দুপুরে সাম্য স্বপ্ন দেখেছে নাকি? কৌতূহলী মন নিয়ে প্রোফাইল চেক করে। প্রোফাইলে লক করা নয়, আইডিটা আজকেই খোলা হয়েছে। ফ্রেন্ড লিস্টে সুরভিকে দেখা যাচ্ছে। সাম্য মুহূর্তেই কল লিস্ট থেকে খুঁজে খুঁজে সুরভির নাম্বার বের করে। তারপর তাকে কল করে জানতে পারে এটা তারই মামাতো বোন, ডিমের কুসুম। সাফায়েত ভাই ফোন কিনে দিয়েছে। সাম্যের খুশিতে সাফায়েত ভাইকে জড়িয়ে ধরে একটা চুমু খেতে ইচ্ছে করে, কিন্তু সেটা করা যাবে না। এতে তার চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে। সাম্য আবারও কুসুমের প্রোফাইলে যায়, খুঁটিয়ে খুঁটিয়ে চেক করে সব। ফ্রেন্ড লিস্টে মাত্র 2 জন ফ্রেন্ড, একজন সুরভি, আরেকজনের আইডি নাম বিভা ভূঁইয়া। সাম্য বুঝতে পারে সাফায়েত ভাই দুজনকেই ফোন কিনে দিয়েছে। সাম্য কুসুমের কভার ফটোতে ক্লিক করে। সেখানে ভেসে ওঠে জল রঙে আঁকা একটা ছবি। সম্ভবত এটা কুসুম নিজেই এঁকেছে। এই মেয়ের আঁকার হাত চমৎকার। সাম্য ছবির প্রতিটা কোণ ভালো করে খেয়াল করে। ছবিতে 2টো হাতের ছবি, একটা পুরুষের হাত আরেকটা হাত নারীর, যারা একে অপরের হাত শক্ত করে ধরে রেখেছে, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিয়ে, যেন তারা চাইছে না যে কোনো বিপত্তিতে এই হাতের বাঁধন আলগা হোক, একে অপরের ভরসা হয়ে থেকে যেতে চাইছে। ছবিটা সাম্যের পছন্দ হলো। মনে মনে ভাবল কোনো একদিন সে একইভাবে আঁকড়ে ধরবে কুসুমের হাত, আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গলিয়ে দিয়ে একটা নির্জন রাস্তায় হাঁটবে চুপচাপ। নিজের ভাবনাতেই নিজেই হেসে ফেলে সাম্য। এসব ভাবনার কথা যদি কুসুম জানে, তখন কি করবে এই মেয়ে? চমকে যাবে, নাকি রেগে গিয়ে তার হিটলার দাদাকে নালিশ করে দিবে? পুরোটাক্ষণ তাদের দিকেই তাকিয়েছিল নাইম। রাগে তার চোয়াল শক্ত হয়ে আসে। সুরভি তাকে বোকা ভেবেছে? নাইম স্পষ্ট দেখেছে সুরভি গাড়ির দিকেই পা বাড়িয়েছিল, কিন্তু মাঝখানে এই ছেলেটা চলে আসতে তাকে মিথ্যে বাহানা দিয়ে চলে গেল। নাইমের মনে যে চেপে বসে। কি ভেবেছে সুরভি তার মান অপমান বোধ নেই? নাইম প্রতিদিন তার কাছে আসবে আর সে রিজেক্ট করবে, আর নাইম কিছু বলবে না? বাইক চলছে উচ্চ গতিতে। সুরভি কোনো রকম অভিকের শার্টের এক কোণা ধরে জড়সড়ো হয়ে বসে আছে। বাইকে তার ওঠা হয়নি খুব একটা, 2-1বার উঠেছে ছোট্ট মামার বাইকে। মামা বাইক চালায় সাইকেলের গতিতে, মনেই হয় না চলছে। কিন্তু অভিক এত জোরে চালাচ্ছে, সুরভির ভয় লাগছে। 2বার বলেছে গতি কম করতে, কিন্তু অভিক যেন সে কথা শুনেইনি। এদিকে এই ছেলে বাসায় রাস্তা না গিয়ে উল্টো রাস্তা ধরেছে। কোথায় নিয়ে যাচ্ছে কে জানে। অভিক কিছুক্ষণ পরপর আয়নার দিকে তাকাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে সুরভির চুপসে যাওয়া মুখ। মেয়েটা ঘাবড়ে আছে খুব। অভিক বাইকের গতি কমায়। অভিকের ঠোঁট থেকে হাসি যেন সরছেই না। তার মন চাইছে না কোথাও বাইক থামাতে, থামলেই যে সুরভি তেড়ে আসবে তার দিকে, সে কথা অভিক জানে। কিন্তু বাইক তো থামাতেই হবে। সুরভির খিদে সহ্য করতে পারে না। অতিরিক্ত খিদে পেলে তার গা গুলিয়ে আসে, শরীর কাঁপে। কথা অভিক আগেই জানতো না। সেদিন কথায় কথায় তামান্না তাকে জানালো। অবশেষে বাইক থামায় একটা পার্কে এসে। পাশেই একটা ছোটোখাটো রেস্টুরেন্ট আছে। অভিকের ভাবনা হলো পার্কে কিছুক্ষণ বসে তারপর রেস্টুরেন্ট থেকে খেয়ে ফিরে যাবে। বাইক থেমে যাওয়ার সাথে নেমে দাঁড়ায় সুরভি। হেলমেট খুলে অভিকের পাশে নেমে দাঁড়ায়, সাথে সাথে মুখ খোলে সুরভি। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার করছো? সুযোগের সদ্ব্যবহার তো আপনিও করলেন, আর আমি করলেই দোষ? অভিকের কথার জবাবে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে থাকে। তা দেখে অভিক হাসে। সুরভির অগোচরে বলে, চলুন সামনে কোথাও গিয়ে বসি। সুরভি তার কথাই অমত জানায়। সে বসবে না। অভিক বলে, তবে এতটা পথ এলাম কেন? সুরভি একবার ভেবে দেখে এখানে সে এর আগে কখনো আসেনি। এখন যখন এসেই পড়েছে, তখন পার্কটা ঘুরে দেখলেই মন্দ হয় না। অভিকের কথায় রাজি হয় সুরভি, কিন্তু সে কোথাও বসবে না। হেঁটে হেঁটে সবটা ঘুরে দেখবে। অভিক তাতেই সায় জানায়। দুজনে এগিয়ে যায় সামনের দিকে।
পার্কের বেশিরভাগ জায়গায় সুরভির নজরে পড়ে বেশ কাপলদের। কত সুন্দর বসে তারা গল্প করছে, কেউ হাতে হাত রেখে হেঁটে চলেছে, কেউ বা আবার প্রেমিকের কাঁধে মাথা রেখে সময় উপভোগ করছে। একটা ছেলেকে তো প্রেয়সীর মান ভাঙানোর জন্য কান ধরেও উঠবোস করতে দেখলো। সুরভি অবাক হয়েছে বেশ। একদিন তামান্না বলেছিল পিয়াস নাকি মাঝ রাস্তায় তার জন্য কান ধরে দাঁড়িয়েছিল। সুরভি সেদিন বিশ্বাস করেনি, কিন্তু আজ নিজের চোখে এমন পরিস্থিতি দেখে বুঝলো তামান্না মিথ্যে কিছু বলেনি। ছেলেরা তার শখের নারীর জন্য মাঝ রাস্তায় কান ধরেও দাঁড়িয়ে থাকতে পারে। সুরভি সেখান থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে যায়, পিছু পিছু যায় অভিক, যেন সে সুরভির বডিগার্ড। পার্কের একপাশে অনেকগুলো ফুলের গাছ লাগানো, মাঝখানে সাইনবোর্ডে বড় বড় করে লেখা ফুল ছেঁড়া নিষেধ। অভিক নিষেধ মানল না, সুযোগ বুঝে একটা ফুল তুলে নিয়ে অগোচরে তারপর সেটা গুঁজে দেয় সুরভির বেনুনিতে। সুরভি মাথায় হাত দিয়ে ফুলের অস্তিত্ব টের পেতেই চোখ রাঙিয়ে তাকায়। আকাশের অবস্থা খুব একটা ভালো না, বৃষ্টি আসবে যে কোনো সময়। সুরভি বাসায় যাওয়ার জন্য জেদ করেছে, পাছে বৃষ্টি নামলো আর তারা আটকে গেল তখন। তাছাড়া তামান্নার কি খবর কে জানে। অভিকের রাগ হলো, আকাশের ওপর আজকেই তাকে বৃষ্টি ঝরাতে হবে। অভিক সুরভিকে বারবার করে বলেছে কিছু খেয়ে তারপর যাওয়া যাক, কিন্তু সুরভি সে কথা মানতে নারাজ। অবশেষে সুরভির জেদের কাছে হার মানতে হলো অভিককে। অতঃপর দুজনে বাসায় ফেরার জন্য রওনা হয়। অভিক যখন সুরভির বাসার সামনে এসে দাঁড়ায় তখন চারপাশে অন্ধকার হয়ে এসেছে। এই বৃষ্টি এলো বলে সুরভি বাইক থেকে নেমে কিছু না বলেই সামনে হেঁটে যায়। অভিক তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। কয়েক কদম এগিয়ে সুরভি আবার ফিরে আসে, অভিকের মুখের দিকে তাকিয়ে বলে, বৃষ্টি নামবে মনে হয়, সাবধানে যেও। এ কথা বলে আর দাঁড়ায় না সুরভি, দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যায়। অভিক তার যাওয়ার পানে চেয়ে রয় যতক্ষণ সুরভির ছায়া দেখা যায়। সব কথা ভুলে তার মনে বাজে কেবল সাবধানে যেও কথাটা। সুরভি তার জন্য চিন্তা করছে না কি, খুশি মনে নিজের বাসার পথে রওনা হয়। দক্ষিণের জানালাটা হাট করে খোলা, সেখান দিয়ে হু হু করে আসছে ঠান্ডা হাওয়া। এই একটু আগেও গরম লাগছিল, হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে বাতাস শুরু হয়েছে। এটাকে অবশ্য কেবল বাতাসের কাতারে ফেলা যায় না, এক প্রকার ঝড়ও বলা চলে। কুসুম নিজের রুমের জানালার পাশে দাঁড়িয়ে, হাতে তার চায়ের কাপ। চাটা ঠান্ডা হয়ে গেছে অবহেলায়, শখ করে বানিয়ে এনে খাওয়া হলো না। কুসুম চেয়ে আছে গাছগুলোর দিকে। গাছের ডালপালাগুলো একটা আরেকটার উপরে এসে পড়েছে। এই ঝড়ো হাওয়া যেন তাদের ভেঙে দিতে চাইছে, কিন্তু সফল হতে পারছে না। প্রচণ্ড হাওয়াতেও গাছগুলো নিজেদের বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর তাদের এই চেষ্টার কাছে ঝড় হার মেনে নিচ্ছে। মানুষ মাত্রই প্রায়োরিটি পেতে ভালোবাসে, কুসুমও তার ঊর্ধ্বে নয়। সবার অতিরিক্ত ভালোবাসা পাওয়ার জন্যই কিনা কে জানে। কুসুম অবহেলা সহ্য করতে পারে না, বরাবরই সাম্যই তার কাছে এসেছে আগ বাড়িয়ে কথা বলতে, আর এখন তাকে অবহেলা করছে। সাম্যকে রিকোয়েস্ট পাঠিয়েছে, মাঝে 2 দিন কেটে গেছে। এই 2 দিন কুসুম 3 বার করে রিকোয়েস্ট ডিলিট করে আবার পাঠিয়েছে, যাতে সাম্যের নজরে পড়ে, কিন্তু কোনো রেসপন্স নেই সাম্যের। অথচ যেই বিভার ফোন থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে ঘণ্টাখানেকের মধ্যেই অ্যাকসেপ্ট করে নিয়েছে। এর মানে সাম্য ইচ্ছে করে তাকে ইগনোর করছে। বিষয়টা কুসুমের মনে পীড়া দিচ্ছে। কুসুম বরাবরই অ্যাটেনশন পেয়ে অভ্যস্ত, তাই বিষয়টা তার কাছে অসহ্য হয়ে উঠেছে। কুসুম মনে মনে ভেবে নিয়েছে আজকের দিনটাই কেবল অপেক্ষা করবে, তারপর সাম্যকে ব্লক করে রেখে দিবে সে। এমন সময় চামেলি বেগম আসে কুসুমের রুমে। মেয়েকে এমন জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসে দ্রুত কদমে। একে এখনো জানালা কেন লাগাওনি কুসুম? বাইরে কেমন ঝড় বইছে। কুসুম মায়ের কথার জবাব দেয় না। চামেলি বেগম মেয়ের জবাবের অপেক্ষায় নেই, সেই ব্যস্ত হাতে জানালা লাগিয়ে পর্দা টেনে দিচ্ছে। তারপর কুসুমের দিকে ফিরে হাতে চায়ের কাপ দেখে বলে, চাটাও খাওনি, দেখা যায় ঠান্ডা হয়ে গেছে মনে হয়, আমি আরেক কাপ এনে দেব। কুসুম মায়ের দিকে তাকিয়ে থাকে অপলক। মা তাকে ভালোবাসে, একটু বেশিই ভালোবাসে। শুধু মা না, তাকে বাড়ির সকলেই ভালোবাসে। চামেলি বেগম মেয়েকে এমন নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকতে দেখে চিন্তিত হয়। কুসুম কম কথা বলে, কিন্তু এতটাও কম না যে কথার জবাব দিবে না। কি হয়েছে কুসুম?
উক্ত কথাটা বলে যেই না চামেলি বেগম কুসুমের গালে হাত রাখে, মুহূর্তেই চমকে যান তিনি। তারপর গলা ও হাত বুলিয়ে দেখে কুসুমের শরীর অস্বাভাবিক রকম ঠান্ডা। অস্থির হয়ে ওঠেন চামেলি বেগম, বলেন, তোমার শরীর এমন ঠান্ডা হয়ে আছে কেন কুসুম? তুমি অসুস্থ? কি সমস্যা হচ্ছে মাকে বলো। কুসুম হাত থেকে চায়ের কাপটা টেবিলে রেখে আলগোছে জড়িয়ে ধরে মাকে। মায়ের বুকের উষ্ণতায় হঠাৎই তার শীত লাগতে শুরু করেছে। ধীর কণ্ঠে মাকে বলে, আমার কিচ্ছু হয়নি মা, বাতাসে দাঁড়িয়েছিলাম, এর জন্য হাত পা ঠান্ডা হয়ে আছে, তুমি শান্ত হও। চামেলি বেগম এবার নিজেও মেয়েকে জড়িয়ে ধরেন, এক হাতে মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের মন অস্থিরতা কমে না। বিবাহিত জীবনে 7 বছরের মাথায় গিয়ে জন্ম হয় কুসুমের। সবাই যখন তাকে বাচ্চা না হওয়ার জন্য কথা শোনাচ্ছিল, তখন তিনি ভেঙে পড়েছিলেন অনেকটা। নারী হিসেবে নিজেকে অপূর্ণ মনে করেছিলেন তিনি। তারপর তার কোলে আলো করে আছে কুসুম। ভূঁইয়া বাড়িতে তখন ঈদের চাঁদ ওঠার মতো আনন্দ এসেছিল। শাহজাহান ভূঁইয়া নাতনি হওয়ার খুশিতে পুরো গ্রাম জুড়ে সবাইকে মিষ্টুমুখ করিয়েছেন। এই বাড়িতে সকলের চোখের মনি হলো এই মেয়েটা। সেই মুখ দিয়ে কিছু চাওয়ার আগেই তার সামনে সবটা এনে হাজির করা হয়। কুসুম মায়ের উষ্ণ বুকে আরও একটুখানি ঢুকে গিয়ে বলে, তোমরা সবাই আমাকে এত ভালোবাসো কেন মা? তোমাদের এই অতিরিক্ত ভালোবাসাটা আমার অভ্যাস হয়ে উঠেছে। এখন কেউ একটুখানি এড়িয়ে গেলে আমি ভীষণ দুঃখ পাই, আমার মন ভেঙে যায়। এভাবে আমার সত্তা দুর্বল হয়ে যাচ্ছে মা। অস্থির মন নিয়ে শান্ত ভঙ্গিতে বসে আছে সাম্য। দৃষ্টি তার ফোনের স্ক্রিনে। কুসুমের দুটো ছবি সে কখন থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এই মুখাবয়ব তার মুখস্থ হয়ে গেছে, তবুও একটুখানি তৃপ্তি পাচ্ছে না মন। আজকের পরীক্ষাটা তাকে একেবারে জঘন্য হয়েছে। জানা প্রশ্নের উত্তর লিখতে পারেনি সে। বারবার কেবল কুসুমের সেই রক্তিম আখিদয় চোখের সামনে ভেসে উঠছে। নিজেকে এত অসহায় লাগছে, বারবার মন চাচ্ছে ছুটে বাড়ি চলে যেতে, একবার কুসুমকে সামনে থেকে দেখতে, কুসুমের কপালে হাত রেখে চেক করতে জ্বর কমলো কিনা। সাম্য একবার চেক করলো কুসুম অনলাইনে আছে কিনা। সেখানে গিয়ে আরও আফসোস হলো তার, 15 মিনিট আগে অ্যাক্টিভ ছিল দেখাচ্ছে। সাম্য এবার কুসুমের কন্ট্যাক্ট নাম্বারে কল করে। নাম্বারটা বিকেলে সুরভির থেকে চেয়ে নিয়েছে সে। প্রথমবারের কলটা কেটে যায়, রিসিভ হয় না, কিন্তু দ্বিতীয়বারে রিসিভ হয়ে ভেসে আসে কুসুমের দুর্বল কণ্ঠস্বর। আসসালামু আলাইকুম, কে বলছেন? কুসুমের গলার আওয়াজ শুনে চোখটা বন্ধ করে ফেলে সাম্য। তীব্র গরমে মানুষ একটুখানি ছায়া পেলে যেমন প্রশান্তি অনুভব করে, অথবা মরুভূমিতে একজন তৃষ্ণার্ত পথিক এক ফোঁটা জলের খোঁজ পেলে যেমনটা অনুভব করে, সাম্য যেন ঠিক তেমনটাই অনুভব করলো। সারাটা দিন জুড়ে পুড়তে থাকা হৃদয়ে যেন একটু শীতলতা অনুভব করলো। ওপাশ থেকে আবারও কুসুমের গলার স্বর ভেসে আসে, হ্যালো, কে বলছেন? সাম্য এবার রয়ে সয়ে জবাব দেয়, আমি আমি কে? কাকে চাই? কুসুমের কথায় মুচকি হাসে সাম্য। মেয়েটা তাকে না চেনার ভান করছে। সাম্য জবাব দেয়, তোকে চাই। ওপাশ থেকে কিছুক্ষণ নীরবতা ভেসে আসে। কুসুম কোনো কথা বলে না। কিছুক্ষণ পর বলে, দুঃখিত, রং নাম্বার। কথা বলেই কলটা কেটে দেয় কুসুম। সাম্য বারবার ডেকেও তার কোনো জবাব পায় না। শেষে দেখে কল কেটে দিয়েছে। ফুস করে শ্বাস ছাড়ে সাম্য। কুসুম প্রচণ্ড জেদি মেয়ে, এত সহজে তার রাগ পড়বে না। সাম্য আরও কয়েকবার ট্রাই করে, কিন্তু কল রিসিভ হয় না। দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। কিছুক্ষণ পর আবার ফোনে রিং বেজে উঠলে দৌড়ে গিয়ে ফোনে হাতে নেয় সাম্য। সোহানা সরকার ফোন করেছে। সাম্য ফোনটা সাইলেন্ট করে ফেলে রাখলো। এরা আগেও তিনি 2 বার কল করেছিলেন। সাম্য ফোন তোলেনি। মায়ের ওপর তার অভিমান হয়েছে। কে ফোন করেছিল সাম্য? বিভা বসে আছে কুসুমের রুমে। সকালে যখন শিমুল ফোন করে জানায় কুসুমের মারাত্মক জ্বর হয়েছে, সাফায়েত সাথে সাথে চিন্তিত হয়ে পড়ে। কুসুমের সহজে শরীর খারাপ হয় না, মাঝে সাঝে হলে তা কুসুমের মতোই জেদি হয়, সহজে ভালো হতে চায় না। বিভা নিজের মনও কুসুমের চিন্তায় উৎকণ্ঠিত হয়ে পড়ে। সাফায়েত শোনার পরপরই চলে আসার জন্য রেবেকা বেগম আর বাবলু মিয়াকে বলে। তারা সাফায়েতকে আসতে দিতে চাইছিল না। বিয়ের পর জামাই প্রথমবার এলো, তাও আবার চলে যাবে।
পাছে বিভা বলাতে তারা আর জেদ করে না। সাফায়েত তাদের বলে এসেছে ঈদের ছুটিতে বাড়ি এসে সে নিশ্চয়ই আসবে, আর 2 দিন থেকেও যাবে। বিভার প্রশ্নের প্রথমে কিছুটা হকচকে গেলেও পরবর্তীতে খুব সুন্দরভাবে মিথ্যে বলে কুসুম। কুসুম, আমি জানি রং নাম্বার ছিল, রাত হয়েছে বেশ। তুমি এবার নিজের রুমে যাও, আমার জ্বর বেড়ে গিয়েছে, চিন্তা করো না তুমি। কুসুমের কথায় কিছুক্ষণ সন্দেহের চোখে তাকায় বিভা। ফোন কিনেছে এই 2 দিন হলো, এখনই রং নাম্বার থেকে ফোন আসছে। তবে কুসুমকে আর ঘাটালো না বিভা, বলল, আচ্ছা আমি যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো, বেশিক্ষণ জেগে থেকো না, আর রাতে খারাপ লাগলে বা কিছু দরকার পড়লে কাউকে ডেকো। কুসুম সম্মতি দিতেই বেরিয়ে যায় বিভা। কুসুম তার যাওয়ার পানে এক পলক তাকে ফোন হাতে নেয়। 4টা মিসড কল উঠে আছে সাম্যের নাম্বার থেকে। তখন কলটা কেটে দিয়ে ফোন সাইলেন্ট করে রেখেছিল কুসুম। ফোন হাতে নিয়ে কি যেন ভাবে কুসুম, তারপর ফোন রেখে শুয়ে পড়ে কুসুম। শরীর দুর্বল থাকার কারণে ঘুমিয়েও যায় তাড়াতাড়ি। বিভা রুমে এসে দেখে সাফায়েত রুমে নেই। তারপর বারান্দায় উকি দিতেই দেখে সাফায়েত উদাস চিত্তে আকাশ দেখছে। বিভা এগিয়ে যায়। সাফায়েত বোধহয় গভীর হয়ে কিছু ভাবছে। বিভার ডাকে চমকে ওঠে, পিছনে তাকায়। ঘুমাবেন না? সাফায়েত বিভাকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করে। এখন না, একটু পর। সাফায়েত বিভাকে দেখে জোরপূর্বক হাসার চেষ্টা করে, বলে। এরপর সব চুপ। বাইরে থেকে নাম না জানা এক পাখির ডাক ভেসে আসছে। ডাকটা এমন করুণ শোনাচ্ছে যে শরীরটা হিম হয়ে আসছে। যদিও পরিবেশও অনেকটা ঠান্ডা ঠান্ডা, কালকে ঝড়ের পর থেকে শীতল বাতাস বইছে। আজ সাফায়েতকে একদমই চুপচাপ লাগছে। এমনিতে তো সবসময় কথা বলতেই থাকে বিভার সামনে, আজ কি হলো? বিভা কিছুটা চিন্তিত হয়। সাফায়েত আবারও আকাশ দেখায় মনোযোগী হয়েছে। বিভা কি করবে ভেবে না পেয়ে চলে আসতে নেয় রুমে, কিন্তু থেমে যায় সাফায়েতের কথায়। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বিভা। বিভা ফিরে এসে দাঁড়ায় সাফায়েতের পাশাপাশি। সাফায়েতের মুখ ভার। তার কি মন খারাপ? ভাবনা আসতেই বিভার মনটাও যেন খারাপ হয়ে যায়। রাতের এই নিশ্চুপ পরিবেশে একাকিত্বকে সুন্দরভাবে অনুভব করা যায়, বুঝলে? এই যে আশেপাশে কারোর উপস্থিতি নেই, কোনো কোলাহল নেই, হুল্লোড় নেই, কেবল আকাশে টিমটিম করে জ্বলতে থাকা তারা আর ঝিঝি পোকার ডাক। এমন পরিবেশ কখনো নিজেকে নিয়ে ভেবেছ? বিভা কিছুক্ষণ চুপ থাকে। কি জবাব দেবে সেটাই যেন ভাবছে। সে কখনো এভাবে দাঁড়িয়ে একমনে আকাশ দেখেনি, আর নাইবা কখনো নিজেকে নিয়ে এত ভেবেছে। সে তো হচ্ছে যা হবে দেখা যাবে এমন টাইপেরই মানুষ। এত ভাবাভাবির কাজ তার জন্য না। তবে সাফায়েতের মুখ গম্ভীর। বিভা ফট করে জবাব দেয়, এখানে তো আমি আপনি দুজনই আছি, তবে একাকিত্বকে অনুভব করব আমি কি করে? সাফায়েত ভুরু কুচকে বিভার দিকে তাকায়। সে বলতে চাইছে কি, আর এই মেয়ে বলছে কি? সাফায়েত এমন চাহনিতে মুখ কাঁচুমাচু করে চায় বিভা। পর মুহূর্তে সাফায়েত হেসে ফেলে বিভার মন মুখ দেখে। হাসি ফুটে বিভার ঠোঁটেও। বারান্দার লাইট বন্ধ করা। রুম থেকে হালকা আলো এসে এখানে অন্ধকার কিছুটা হ্রাস করেছে। বিভা ধীরে ধীরে সাফায়েতের একটা আঙ্গুল মুঠো করে ধরে বলে, আপনার কি মন খারাপ? সাফায়েত প্রথমে অবাক হয়, তারপর মুখে স্বস্তির হাসি ফুটে বিভার হাতটা পুরো নেয় নিজের শক্ত হাতের মুঠোয়। তার এখন আর মন খারাপ লাগছে না। এতক্ষণ সে ভাবছিল নিজেকে নিয়ে। এই যে কুসুমের জ্বর হলো, বাড়ির সবাই তাকে নিয়ে কত চিন্তিত। সাফায়েত বাড়ি আসতেই শাহজাহান ভূঁইয়া তাকে আরও বিভাকে নিয়ে চললেন হাসপাতালে। ডাক্তার বললেন স্বাভাবিক জ্বর, চিন্তার তেমন কিছু নেই, ওষুধ খেলেই সেরে যাবে। শরীর একটু দুর্বল লাগতে পারে, কিন্তু সেটাও 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। ছোট চাচা মেয়ের চিন্তায় ঘণ্টাখানেক পরপর ফোন করছে। চামেলি বেগম মেয়ের কাছ থেকে সরছেন না এক মুহূর্ত। তার নিজের বাবাও দেখে আসছেন কতক্ষণ পরপর। সাফায়েতের বেলায় এমন হয়েছে? হয়নি। সাফায়েতের একবার টাইফয়েড হলো, জ্বরের তোপে দুনিয়া অন্ধকার, তবুও বাবা তার পাশে এসে কখনো বসেননি। হাসনা বেগম ব্যতীত কারোর চোখেও বোধহয় এতটা উৎকণ্ঠা ছিল না। সাফায়েত কুসুমকে হিংসা করে না। সে নিজেও ছোট বোনকে ভালোবাসে অনেকটা, কিন্তু সাফায়েতের মনে প্রশ্ন আসে,
মা না থাকলে বুঝি এমনই আদরের অভাব হয়? নিজে এসব ভাবনার প্রতি তাচ্ছিল্য হাসে সাফায়েত। এই বয়সে এসে এসব বাচ্চামো তার মাথায় আসছে? আশ্চর্য। সাফায়েত বিভার হাতটা আরো শক্ত করে ধরে বলে, আমার মন খারাপ না বিভা, তুমি কিছুক্ষণ হাত ধরে আমার পাশেই দাঁড়িয়ে থাকো, ভালো লাগছে। বিভা কিছু বলে না। আমি আপনার পাশে আছি সাফায়াত, সবসময় আপনার পাশে থাকবো আমি। আপনি প্লিজ একা অনুভব করবেন না, মন খারাপও করবেন না। আপনার মন খারাপ করে চুপচাপ থাকাটা আমার ভালো লাগছে না। পরের দিন সাম্য আর অভিক যখন পরীক্ষা শেষ করে বের হয় তখন সময় 2:25। ভার্সিটি থেকে 5 মিনিট হাঁটলেই বাস স্টপ। সাম্য সেদিকে এগিয়ে যায়। অভিক কোনো প্রশ্ন না করেই তার পিছু নেয়, কিন্তু সাম্য সোজা গিয়ে বাসে ওঠে। পড়তেই টনক নড়ে তার। অবাক হয়ে জিজ্ঞেস করে, অভিক আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, এ কি, তুই বসে কেন আসিস? বাড়ি যাচ্ছি, সোজা জবাব সাম্যর। মানে বাড়ি যাচ্ছিস না মানে? কালকে যে পরীক্ষা সে কথা মনে নেই? আছে, আমি আজকেই ফিরে আসব। মানেটা কি সাম্য? ছেলে মানুষই করছিস তুই? বাড়ি থেকে ঘুরে এসে পরীক্ষা দিবি, রেজাল্ট কি হাল হবে জানিস? সবগুলো পরীক্ষা খারাপ দেওয়ার থেকে একটা পরীক্ষা খারাপ দেওয়াটা ভালো না? বাড়ি না গেলে আমার বাকি সবগুলো পরীক্ষা খারাপ হবে, তখন? তুই পাগল হয়ে গেছিস সাম্য? তোর থেকে বেশি। চোখ টিপে জিজ্ঞেস করে সাম্য। দীর্ঘশ্বাস ফেলে অভিক। এই ছেলেকে বলে কোনো লাভ নেই, অভিক নিজেও একই পথের পথিক। অতঃপর সাম্যকে বিদায় দিয়ে উল্টো পথে হাঁটতে থাকে। উদ্দেশ্য সুরভি, কিন্তু মাঝপথেই থেমে যায় তার পা। তামান্না মেসেজ করেছে। অভিক সেটার দিকে এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর মুখে হাসি ফুটিয়ে রওনা হয় বাসার দিকে। সাম্য যখন ভূঁইয়া বাড়িতে আসে তখন প্রায় সন্ধ্যা নেমে গেছে। পশ্চিম আকাশে ডলে পড়া সূর্যটাকে লাগছে ডিমের কুসুমের মতো। পাখিরা ডানায় ভর করে ব্যস্ত পথে নেড়ে ফিরছে। সাম্য দাঁড়িয়ে ভূঁইয়া বাড়ির ড্রয়িং রুমে। নিজের বাড়িতে না গিয়ে সরাসরি এখানে এসেছে। সেই সকালবেলা খাওয়া হয়েছে, তারপর জার্নি করে এত দূর আসলো। ক্লান্ত লাগছে ভীষণ। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সাম্য ভাবুক মনে এদিক ওদিক তাকায়, সব গেল কোথায়? এমন সময় বিভাকে আসতে দেখা যায় সিঁড়ি বেয়ে, হাতে তার চায়ের কাপ। নিচে এসে সাম্যকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, আরে সাম্য ভাই আপনি? সাম্য বিভাকে দেখে হাসি মুখে জিজ্ঞেস করে, কেমন আছো বিভা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। বাড়ির কাউকে দেখছি না যে, সব কোথায়? দাদা ভাই আর তার নাতি বাজার গিয়েছে দুপুরবেলা, এখনো আসেনি। আর কাকা তো বাড়িতে নেই, সপ্তাহ হয়ে এলো। বাবা নিজের রুমে আছে। শিমুল গিয়েছে পাশের বাড়ি খেলতে, আর কাকিমা তাকে আনতে গিয়েছে। ফুপু বোধ হয় ছাদে গিয়েছে। আর ফরিদা খালা? হয়েছে হয়েছে, থাক, আর বলতে হবে না। তুমি তো একেবারে মুখস্থ পড়ার মতো করে ফেলেছো। বিভা বোকার মতো হাসে। তার সাথে তাল মিলাই সাম্য। তারপর জিজ্ঞেস করে, কুসুম কোথায়? শুনলাম সে নাকি অসুস্থ। কুসুম নিজের রুমেই আছে। আর বিভাকে মাঝপথেই থামিয়ে দিয়ে সাম্য বলে, বাম পাশের 3 নম্বর রুমটা, তাই না? তুমি থাকো, আমি গিয়ে দেখে আসছি। এ কথা বলেই হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায় সাম্য। বিভার উত্তরের আশা করে না। বিভা হাঁ করে তাকিয়ে থাকে সাম্যের যাওয়ার পানে। 2 দিন হলো সবাই কেমন অদ্ভুত ব্যবহার করছে। রাতে কুসুম, তারপর সাফায়েত, আর এখন সাম্য। কি যে হচ্ছে সব! বিভা চায়ের কাপটা নিয়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। কুসুম তখন ঘরময় পায়চারি করছিল। মুখভঙ্গি তার গম্ভীর, কোনো কাজে মন লাগছে না। বড় কাকা রুম থেকে 2টো উপন্যাস বই এনেছে পড়ার জন্য, কিন্তু মনোযোগ দিতে পারছে না সে। ছবি আঁকতেও বসেছিল একবার, কিন্তু সেটাও হয়নি। কুসুম হঠাৎ নিজের এমন পরিবর্তনে বিরক্ত হচ্ছে বেশ। ভালো লাগে না বলতে তার কোনো রোগ নেই। কুসুম সবসময় সর্বোচ্চ চেষ্টা করে নিজেকে খুশি রাখতে। সেখানে ভালো লাগে না কথাটার ঠাঁই নেই। হঠাৎ রুমের অন্য কারো উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরে তাকায়। সাম্যকে দেখে মনে মনে অবাক হলেও মুখভঙ্গির কোনো পরিবর্তন হয় না তার। নিজের অনুভূতির প্রতি নিয়ন্ত্রণ করতে পারাটা বোধহয় তার সবচেয়ে বড় গুণ। সাম্য কুসুমকে এমন শক্ত মুখে দাঁড়িয়ে থাকতে দেখে হতাশ হয়। কুসুমের উচিত ছিল তাকে দেখে চমকে যাওয়া, অথচ এই মেয়েকে দেখো, মনে হয় কোনো রোবট যেন। সাম্য কুসুমকে ভড়কে দিতে 1 পা 2 পা করে এগিয়ে যায়, কিন্তু কুসুম জেদি মন নিয়ে নিজের স্থানে অটল, একটুখানি নড়ছেও না অবধি। সাম্য এবার
আর দ্বিধাবোধ করে না, দ্রুত কদমে এগিয়ে গিয়ে কুসুমের মুখোমুখি দাঁড়ায়। দুজনের শরীর এতটা কাছাকাছি যে একটুখানি নড়লেই যেন ছুঁয়ে যাবে একে অপরকে। সাম্য অপলক চোখে চেয়ে কুসুমের মুখপানে। কুসুম এবার অপ্রস্তুত বোধ করে, সরে আসতে নিতেই হাত ধরে আটকে দেয় সাম্য। কুসুম হতবাক হয়ে যায়। সাম্য এবার নিজের ডান হাতটা দিয়ে ছুঁয়ে দেয় কুসুমের কপাল, তারপর গলা। তাপমাত্রা স্বাভাবিক, এর মানে জ্বর নেমে গেছে। স্বস্তির নিঃশ্বাস নেয়, মুখটা এগিয়ে কুসুমের দিকে। কুসুম বিড়বিড় করে বলে, কি করছেন আপনি? সাম্য জবাব দেয় না, মুখটা কুসুমের কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, আজকাল তুই আমায় বড্ড বেশি জ্বালাতন করছিস কুসুম। এর 1% যদি আমি জ্বালানো শুরু করি না, তবে কিন্তু সহ্য করতে পারবি না, বলে দিলাম। হ্যাঁ। কথা বলতে বলতে সাম্যের ঠোঁট দুটো যেন একটুখানি ছুঁয়ে গেল কুসুমের কানের লতিতে। কেঁপে ওঠে কুসুমের কায়া। সাম্য নাকি তাকে জ্বালাচ্ছে না, তবে এটা কি? আর এই যে কুসুম কাজে মনোযোগ দিতে পারছে না সেটা। সাম্য এবার মুখ তুলে কুসুমের দিকে চায়। ঠোঁটের কোণে তার দুষ্টু হাসির রেখা। হাতের বাঁধন ছেড়েছে সেই কখন। সাম্যের হাসি দেখে কুসুমের শরীর জ্বলে যায় রাগে। এই লোকটাকে ইগনোর করে এখন এসেছে ঢং করতে। দুই হাতে ঠেলে দূরে সরিয়ে দেয় তাকে। নিজেও খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায় সাম্যর থেকে। তারপর বিরক্তি মাখা গলায় বলে, একদম বাজে কথা বলবেন না সাম্য ভাই, আমি আপনাকে কখন জ্বালালাম? সাম্য নিজেও এবার জেদি কণ্ঠে বলে, তুই আগে এটা বল, ফোন কেন তুলিসনি তুই? 2 দিনের ফোনের মালিক হয়ে এতটা অহংকার? বেশ করেছি ফোন তুলিনি। আমি কেন আপনার ফোন তুলব? আপনি এক্সপেক্ট করেছিলেন আমার রিকোয়েস্ট? নিজের এহনতম কথায় নিজেই অবাক হয়ে যায় কুসুম। সে মোটেও কথা বলতে চায়নি, কিন্তু মুখ ফুসকে বেরিয়ে গেছে। সাম্য এবার বুঝে যাবে না কুসুম কি জন্য কল রিসিভ করেনি। ব্যাপারটা খুবই লজ্জাজনক। কুসুমের কথা শুনে দাঁত বের করে হাসে সাম্য। তারপর বলে, কি ব্যাপার কুসুম, তুই তো প্রেমিকদের মতো করে কথা বলছিস, যেন বয়ফ্রেন্ডকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি বলে অভিমান হয়েছে। ফালতু কথা বলবেন না সাম্য ভাই, কি জন্য এসেছেন সেটা বলুন। তোর জন্য এসেছি। টটু জড়তাহীন কণ্ঠ সাম্যের। কুসুম কিছুক্ষণের জন্য থমকায়, তারপর বলে, আমার জন্য মানে? তোর জন্যই তো। আমার শিমুলের সাথে ইম্পর্টেন্ট কথা আছে, আর তুই ফোন তুলছিস না, তাই তো পরীক্ষা সব ফেলে রেখে আসতে হলো। এরপর আমার রেজাল্ট খারাপ হলে তার দায় তোর। হ্যাঁ। আমার দায় মানে? আমি আপনাকে বলিনি। আপনি পরীক্ষা ফেলে রেখে নাচতে নাচতে বাড়ি চলে আসুন। সব কথা মুখে বলতে হবে না, আমি বুঝতে পারি না মনে করেছিস? তুই চাচ্ছিলি আমার রেজাল্ট খারাপ হোক, আমি পরীক্ষা রেখে চলে আসি, তাই তো কল রিসিভ করিসনি। কি গভীর ষড়যন্ত্র কুসুম। এটাই বোঝা যায় তুই শাহজাহান ভাইয়ার আদর্শ নাতনি। বিরক্তিতে নাকমুখ কুচকে আসে কুসুমের। এই ছেলেটা এত অসহ্য কেন? বিছানার উপরে পড়েছিল কুসুমের ফোনটা। সাম্য সেটা হাতে তুলে নেয়। ফোনে কোনো প্রকারের লক ব্যবহার করেনি কুসুম। সাম্য কল লিস্টে যেতেই দেখে তার নাম্বারটাই সবার উপরে, এখনও সেভ করেনি। সাম্য নিজেই সেভ করে রাখে সেটা। তারপর ফোনটা কুসুমের হাতে দিয়ে বলে, এরপর আমার কল রিসিভ না হলে এমন অভিযোগ করব সাফাওয়াত ভাইয়ের কাছে, আর জীবনে ফোনের চেহারা দেখবি না, বলে দিলাম। হ্যাঁ। এ কথা বলেই বাইরে বেরিয়ে যায় সাম্য। কুসুম তার যাওয়ার পানে দাঁত কিড়মিড় করে তাকিয়ে থাকে। সাম্য তাকে হুমকি দিচ্ছে। তাকে কত বড় সাহস! করবে না রিসিভ সাম্যের কল, দেখি কি হয়। কিছুক্ষণ পরেই শিমুল দৌড়ে আসে কুসুমের রুমে। হাতে তার এক মুঠো কাঠগোলাপ। কাঠগোলাপ কুসুমের পছন্দের ফুল। রোজ কলেজ থেকে আসার সময় বাজারের কাছে গাছটাতে চেয়ে থাকে কুসুম। এত সুন্দর দেখতে। সুরভি আপু ছাদে একটা গাছ লাগিয়েছে, কিন্তু তাতে এখনো ফুল আসেনি। শিমুল বোনকে ফুলগুলো দিয়ে বেরিয়ে যেতে চায়, কিন্তু কুসুম তার হাত টেনে ধরে। ফুল কে দিয়েছে জিজ্ঞাসা করতেই জানায় সাম্য ভাই দিয়েছে। কথা বলে বোনের হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যায় শিমুল। কুসুম ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। হঠাৎ ফোনের মেসেজের শব্দ হতেই কুসুম চেক করে। সাম্যর নাম্বার থেকে মেসেজ এসেছে, তাতে দুটো শব্দ লেখা, আমি সরি। সুরভি বসে পড়ার টেবিলে। সামনে বই খোলা থাকলেও মনোযোগ তাতে নেই। কলমটা বাচ্চাদের মতো মুখে নিয়ে কিছু ভাবতে ব্যস্ত সে। সামনে তার 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা। এরপর কয়েকদিনের ছুটি আছে, তারপর তো রমজান মাসই। সুরভি ভেবেছে এবার ছুটিতে সে বাড়ি যাবে না। বাড়ি গেলে তার মন খারাপ হয়ে যায়। এর চেয়ে এখানে পড়াশোনায় ব্যস্ত থাকলেও ভালোই লাগে। নিজের মর্জি মাফিক চলতে পারে।
তামান্না আসে সুরভির রুমে, হাতে তার নুডলসের 2টো বাটি, মাত্রই বানিয়েছে। তা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে। তামান্না 2বার ডেকেও সুরভির কোনো জবাব না পেয়ে এগিয়ে যায়। সুরভির কাঁধে হাত রাখতেই চমকে উঠে তাকায়। তা দেখে তামান্না বলে ওঠে, তুই এত কি ভাবছিস বলতো? কখন থেকে দেখে যাচ্ছি অন্যমনস্ক হয়ে আছিস। তেমন কিছু না, এমনি। এমনি? সন্দেহের চোখে তাকায় তামান্না। সুরভি তামান্নার এমন চাউনি দেখে ঘাবড়ে যায়, বলে, কি আশ্চর্য, এভাবে কেন তাকিয়ে আছিস তুই? যেন আমি কোনো মহা পাপ করে ফেলেছি। পাশের রুম থেকে ফোনের রিংটনের আওয়াজ শোনা যায়। তামান্না বেরিয়ে যেতে যেতে বলে, তুই খাওয়া শুরু কর, আমি এক্ষুনি আসছি। ঠিক 2 মিনিটের মাথাতেই আবার তামান্না ফিরে আসে। তাকে দেখে সুরভি বলে, কে ছিল? কেউ না, সেম কোম্পানি থেকে। সহজ জবাব তামান্নার। এতেই তোর 2 মিনিট সময় লাগলো? তুই জেরা করছিস আমায়? মনে কর আমার বয়ফ্রেন্ড কল করেছিল। সুরভি মুখ বাঁকিয়ে বলে, বয়ফ্রেন্ড কল করলে তুই 2 মিনিটে আসতি? তুই বলতে চাইছিস কি? ভ্রু কুচকে জিজ্ঞাসা করে তামান্না। সে রেখেছে সুরভির বিছানার উপরে, উল্টো করে। সুরভি তামান্নাকে এভাবে তাকাতে দেখে আর কিচ্ছু বলল না, খাওয়ার মনোযোগ দিল। তারপর একটা সময় আবার নিজে থেকেই বলতে শুরু করে, আচ্ছা, ব্যাপারটা কি হলো বলতো? কোন কোন ব্যাপারে? এই যে ডক্টর নাইম আর অভিক, ওই দুজনের হঠাৎ কি হলো বলতো? কি হবে? দুজনে কেউই আমায় আর বিরক্ত করছে না। ব্যাপারটা কেমন লাগছে না? হঠাৎ করে দুজনেই উধাও। বিরক্ত করছে না বলে কি তোর খারাপ লাগছে? আমি সেটা কখন বললাম? মুখ ফুলিয়ে বলে সুরভি। তামান্না দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, দেখ, ওই নাইম হচ্ছে একটা প্লে বয়। এ কথা তুই নিজেও জানিস। ওর আগে অনেক মেয়ের সাথেই সম্পর্ক ছিল। তুই পাত্তা দিস না বলে তোর পিছে সারা জীবন পড়ে থাকার মতো ছেলে সে নয়। দেখ গিয়ে নতুন কাউকে লাইন মারছে। হতে পারে, কিন্তু অভিক তো প্লে বয় টাইপ ছেলে না। তবে ওর কি হলো? সেদিন আমাকে বাসায় নামিয়ে দেওয়ার পর থেকে ছেলেটা উধাও। কি হলো বলতো? বলতে বলতে থেকে যায় সুরভি। তামান্না সুরভির কথা শুনে মুখ টিপে হাসে, একবার ফোনের দিকেও তাকায়, কিন্তু কিছু না বলে নিজের মতো খেতে থাকে। সুরভি আবার নিজেই উত্তেজিত হয়ে বলতে থাকে, এই তামান্না, অভিক আবার অ্যাক্সিডেন্ট করে ফেলেনি তো? সেদিন আকাশের অবস্থা ভালো ছিল না, সম্ভবত মাঝ রাস্তাতেই অভিককে বৃষ্টিতে ধরেছিল। তারপর আমিও একটু কড়াভাবেই কথা বলেছিলাম ওর সাথে। ছেলেটার মুখ একেবারে কালো হয়ে গিয়েছিল। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তামান্না। এই মেয়ের মাথায় এসব চলছে। দীর্ঘশ্বাস ফেলে বলে, তো ভাবতে পারিস নাকি শুধু শুধু অ্যাক্সিডেন্ট কেন করবে? দেখ, হয়তো ব্যস্ত আছে। তাছাড়া তুই বা এত ভাবছিস কেন বলতো? তুই কি চাচ্ছিস অভিক আসুক, তোকে বিরক্ত করুক? এমনিতেও তো তুই ওর সাথে ভালোভাবে কথা বলিস না। এখন তো এত ভাবছিস কেন? প্রেমে টেমে পড়ে যাসনি তো আবার? ধুর, সেরকম কিছুই না। তবে কীরকম কিছু? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে তামান্না। সুরভি তার কথায় জবাব দেয় না, নিজের ভাবনায় মশগুল হয়। অভিককে এতদিন যা চিনেছে, এত সহজে পিছু ছাড়বার ছেলে অভিক নয়। তবে হঠাৎ হলো কি তার? মায়ের কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে আছে সাম্য। মায়ের সাথে অভিমান করলেও বেশিক্ষণ তা ধরে রাখা যায় না, তাই তো বাড়ি এসেই আগে মায়ের কোলে মাথা এলিয়ে দিয়েছে। সোহানা সরকার এক মনে ছেলের চুলে হাত বুলিয়ে দিচ্ছেন, মুখে তার চিন্তার ভাঁজ। ছেলেটা এমন বেপরোয়া হয়ে উঠেছে, কুসুমের থেকে তাকে ফিরানো দুঃসাধ্য। তিনি যে কি করবেন ভেবে পাচ্ছেন না। সাম্য এবার নড়ে চড়ে উঠে বলে, আমি সরি মা, তোমার ফোন না তোলার জন্য। সোহানা সরকার হেসে বলেন, সরি বলতে হবে না। সাম্য আবার বলে ওঠে, আমার ওপর অভিমান হয়েছিল মা। আমি তোমার কথা মেনে কুসুমের থেকে দূরে থাকার চেষ্টা করেছি। এর ফল দেখো কি হলো। মেয়েটা জ্বর বাঁধিয়েছে শরীরে, অথচ আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কথা বলছিল না আমার সাথে। আমার নিজেকে পাগল লাগছিল মা। পরীক্ষা দুটোও ঠিক করে দিতে পারিনি। ওকে এক পলক দেখার জন্য ছুটে এসেছি এতদূর। মেয়েটা এখনও আমার উপর রেগে আছে, জানোই তো কতটা জেদিও। আমি তোমার এই কথাটা শুনতে পারবো না মা। আমার কুসুমকেই চাই মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না।
সোহানা সরকার ছেলের কথা শুনলেন, কিন্তু কি জবাব দিবেন বুঝে উঠতে পারলেন না। যে ভুলের কারণে শাহজাহান ভূঁইয়া আজও তার থেকে মুখ ফিরিয়ে রেখেছেন, সেই একই ভুল ছেলে করতে চাইছে। দীর্ঘশ্বাস ছেড়ে ছেলেকে কেবল বললেন, বাবাকে মানাতে পারলে আমি তোমার কোনো বাধা দেব না শাম্মু। তুমি কেবল আমার মতো ভুল করো না। এমন সময় মোস্তফা সরকার এলেন ওপর থেকে। মা ছেলেকে গল্প করতে দেখে বললেন, কি কথা হচ্ছে দুজনের? শাম্য মায়ের কোল থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে, বলে, তেমন কিছু না বাবা। আচ্ছা, তুমি ফিরবে কখন? রাত হয়ে এলো বেশ। সাম্য হাত ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন 9টা বাজে। সাম্য দাঁড়িয়ে উঠে বলে, দেরি হয়ে যাচ্ছে তো, আমার ফিরতে হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। তুমি খাবার দাও মা, আমার ভীষণ খিদে পেয়েছে, সেই সকালে খেয়েছিলাম। গুনগুন করতে করতে বিভা যাচ্ছে নিজের রুমের দিকে। এতক্ষণ সে ছিল শিমুলের রুমে। ছেলেটা সেই সন্ধে থেকে মুখ ফুলিয়ে বসে আছে। খেলতে গিয়ে দেরি করে আসার জন্য কাকা ফোন করে বকেছে। সেই থেকে ছেলেটা নিজের রুমে চুপচাপ বসে আছে। রাতের খাবার খাওয়ার জন্য চামেলি বেগম কত করে ডাকলেন, কিন্তু সে খাবে না, কিছুতেই না। চোখ রাঙিয়ে দিয়েও কোনো লাভ হয়নি। অতঃপর তিনি হার মেনে নিলে বিভা খাবারের প্লেট নিয়ে যায়। তারপর তাকে নানান কথা বলে বুঝিয়ে শুনিয়ে খাইয়ে দিয়ে এতক্ষণে দুজন মিলে গল্প করছিল। শিমুল ঘুমানোর পরেই বেরিয়ে আসে বিভা। আসার সময় একবার কুসুমের রুমেও উঁকি দিয়ে এসেছে। এই রাত বিরেতে মেয়েটা আঁকিবুকি করছে। কুসুমের মন যে কখন কি চাই বিভা বুঝতেই পারে না। মেয়েটা অদ্ভুত। নয়তো এই রাত করে কার ছবি আঁকার শখ হয়। বিভা আর ভেতরে যায়নি, দরজা থেকেই ফিরে এসেছে। বিভা যখন রুমে আসে তখন পুরো রুমে অন্ধকারের রাজত্ব। বিভা কিছুটা অবাক হয়। সাফায়েত কি তবে ঘুমিয়ে পড়ল নাকি? বিভা দরজা বন্ধ করে সামনের দিকে এগিয়ে যায়। এই ঘরটা তার পুরো মুখস্থ হয়ে গেছে। ঘরের কোন জিনিসটা কোথায় আছে তা যেন বিভা অন্ধকারেও বুঝে যেতে পারে। অভ্যাস অনুযায়ী হেঁটে গিয়ে যেই না লাইটের সুইচ অন করবে, অমনি পেছন থেকে জড়িয়ে ধরে কেউ। বিভা প্রথমে চমকালেও পর মুহূর্তে শান্ত হয়ে যায়। সাফায়েত ছাড়া আর কে তাকে এভাবে স্পর্শ করতে পারে? বিভা আস্তে করে বলে,